বাংলাদেশের বেশ বড় ব্যবধানে পরাজয় এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের স্বপ্নভঙ্গ সেমিফাইনাল খেলার। এবং আজকে সকালের ম্যাচের কথা যদি বলি, আফগানিস্তান আসলে অঘটন ঘটিয়েছে কিনা সেটি বলবো না, আমাদের যিনি অ্যানালিস্ট আছেন আজকে তিনিই বলবেন। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস আলটিমেট ওয়ার্ল্ড কাপে, পাওয়ার্ড বাই ভাইয়া হাউসিং, কো স্পন্সর জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। দর্শক, আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ফর্মার ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই, স্বাগত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। বেলিম ভাই, শুরুতে যেটা বলছিলাম যে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে আসলে এটাকে অঘটন বলা যায় কিনা? না, অফকোর্স নট। তারা যেভাবে খেলেছে এই ওয়ার্ল্ড কাপের আগেই কিন্তু টি-20 ফরম্যাটে ওরা বরাবরই অনেক ভালো। তো এটা সবাই হয়তো বলেছে, আমিও বলেছিলাম যে সেমিফাইনাল ফাইনাল খেলে এটা কোনো সারপ্রাইজ হবে না আফগানের জন্য। আর তারা কালকে যেভাবে খেলেছে এটা অবশ্যই তারা প্রুভ করেছে। তারা সেকেন্ড রাউন্ডে একমাত্র দল আগে কোয়ালিফাই করেছে, ফলোড বাই কালকের ম্যাচটা যদি দেখেন চমৎকার খেলেছে। মানে ওকে বেলিম ভাই, আপনার কাছে আসবো, তার আগে পরিচয় করে দিই। আমার সঙ্গে কিন্তু ক্রিকেট প্রেমীরাও আছেন, সেই সঙ্গে তারা নিজেদেরকে সাকিবিয়ান বলে দাবি করেন। জার্সি দেখলে আপনারা বুঝবেন যে সাকিব আল হাসানকে তারা কতটা ভালোবাসেন। স্বাগত আপনাদেরকেও। একে একে পরিচিত হই। প্রথমে কে আছেন আমাদের সঙ্গে? সবাইকে নমস্কার, আদাব। আমি আকাশ চন্দ্র দাস। আমি পড়াশোনা করছি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর বর্তমানে ইন্টার্নশিপ করতেছি কটন ক্লাব বিডিতে, মন্ডল গ্রুপে। আর আমি সাকিব আল মিশরের প্রতিষ্ঠা অ্যাডমিন আর রক্তবন্ধন মিশরের কার্যকরী সদস্য। বাহ, দারুণ। এরপরে যিনি আমার সঙ্গে আছেন? আসসালামু আলাইকুম, শুভ মধ্যাহ্ন। আমি এমদাদ হোসেন রিগান চৌধুরী, চট্টগ্রাম কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি। বর্তমানে মিশরের স্বনামধন্য প্রতিষ্ঠান মারুফ মডার্ন উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক হিসেবে কর্মরত আছি। আবার আমাদের যে সাকিব মিশরে আছে সেটার অ্যাডমিন হিসাবে আছি। সবাইকে ধন্যবাদ। বাহ, চমৎকার। একটু আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার আগে বলছি যে আপনি একটু আকাশের দিকে তাকাবেন। জার্সিটা একটু ওপেন করি আমরা। হ্যাঁ, কি লেখা আছে আপনি একটু সুন্দর করে পড়ে শোনান আমাদের দর্শকদেরকে। আমাদের জার্সির মধ্যে লেখা আছে সবারই একই, সাকিব ইজ মাই লাভ, সাকিব ইজ মাই হার্ট। এটা যেমন আমাদের জার্সিতে লেখা আছে তেমন আমাদের অন্তরের মধ্যেও রয়েছে। একদম ঠিক আছে। পরে যিনি আছেন পরিচিত হই। আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন চৌধুরী। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিবিএ কমপ্লিট করেছি আর সাকিবিয়ান অফ মিরসরাইয়ের অ্যাডমিন প্যানেলে যুক্ত আছি। আচ্ছা, এরপরে যিনি আছেন? আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আসিফ। আমি অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করতেছি উত্তর কাট্টলি আলাস মুস্তফা কামাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। আমি সাকিবিয়ান মিরসরাইয়ের মডারেটর হিসেবে আছি। আচ্ছা, এরপরে যিনি আছেন? আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। আমি এসেছি চট্টগ্রাম মিরসরাই থেকে। আর আমি পড়ালেখা করতেছি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে। সবার মতো আমিও সাকিবিয়ান অফ মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা অ্যাডমিন হিসেবে যুক্ত আছি। শুধুমাত্র কি সাকিবিয়ান এই যে কমিটিটা কথা বলছেন সেটার অ্যাডমিন, নাকি খেলা হয় ক্রিকেট? আমাদের এটা একটা সংগঠন, এটা একটা সামাজিক সংগঠন। না, আপনি পার্সোনালি ক্রিকেট খেলেন কিনা? ক্রিকেট নিয়ে এটা শুরু হয়েছিল যাত্রা। সাকিবকে ভালোবেসে যারা আছে, প্রায় আমাদের 75+ মেম্বার আছে আমাদের এই সংগঠনে বর্তমানে। সবাই বিভিন্ন জায়গায় ব্যস্ত, এখন কেউ প্রবাসী আছে, কেউ দেশে আছে। আলটিমেটলি সবাই আমরা একসাথে আছি, সবাই একটা পরিবারের মতো। সবাই মিরসরাইয়ের বাইরে কয়েকজন আছে। এরপরে যিনি আছেন? আসসালামু আলাইকুম, আমি নিয়াসউদ্দিন ফাহিম। বর্তমান চট্টগ্রাম কমার্স কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। পাশাপাশি ছোটোখাটো ব্যবসা করতেছি। আমিও সাকিব অফ মিশরের মডারেটর হিসেবে আছি। আপনাদের মধ্যে যারা এসেছেন কেউ কি খেলেন ক্রিকেট? হ্যাঁ, খেলা হয়, আসলে হয়। আপনি খেলেন? আপনিও খেলেন? ঠিক আছে, আপনাদের কাছে ফিরবো এবং কালকে ম্যাচ তো নিশ্চয়ই দেখেছেন, অনুভূতিও জানতে চাইবো। তার আগে আমি একটু বেলিম ভাইয়ের কাছে আসবো। বেলিম ভাই, দুঃখিত, আপনার কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছে যেতে চাই। দর্শক, আপনারা জানেন যে জেনে গেছেন অলরেডি, প্রতিদিনই আপনাদের জন্য রয়েছে উপহার এবং সেই উপহার জিততে হলে যেটি থাকছে সেটা হলো কুইজ। গতকালকে কুইজ বলে দিচ্ছি, বাংলাদেশ বনাম ভারত ম্যাচের ভেন্যু কোনটি? কেইনস্টোন স্টেডিয়াম, অপশন বি স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, এবং সঠিক উত্তর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। সর্বোচ্চ সঠিক উত্তর দিয়ে যিনি পুরস্কার জিতে নিয়েছেন তিনি হলেন দীপ্ত চৌধুরী ময়মনসিংহ থেকে। আপনাকে অভিনন্দন জানাই এবং আপনি পেয়ে যাচ্ছেন চ্যানেল 24-এর পক্ষ থেকে 1000 টাকার মোবাইল রিচার্জ। ওকে, এবার আজকের কুইজ বলে দিচ্ছি, বাংলাদেশ বনাম ভারত ম্যাচে সর্বোচ্চ রান করেন কে? হার্দিক পান্ডিয়া, অপশন এ, অপশন বি বিরাট কোহলি। সো আমি জানি যে সঠিক উত্তরটি খুবই সহজ, আপনারা সবাই জানেন। সর্বোচ্চ সঠিক উত্তর যিনি পাঠাবেন তিনিই কিন্তু বিজয়ী হবেন। উত্তর পাঠানোর নিয়মটা বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে WC স্পেস দিয়ে A অথবা B লিখে পাঠিয়ে দিতে হবে 26969 এই নম্বরে, যত খুশি ততবার। এবং উত্তর পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 2টা।
এবং যিনি বিজয়ী হবেন পুরস্কারটা আরও একবার বলে দিই, পেয়ে যাবেন 1000 টাকার মোবাইল রিচার্জ। ওয়েল বেলিম ভাই, আপনার কাছে ফিরতে চাই গতকালকের ম্যাচ নিয়ে। প্রথমে যখন বাংলাদেশ টস জিতলো, কেন আসলে ব্যাটিংটা আগে নেওয়া হলো না? ডিফিকাল্ট এখান থেকে বলা, কারণ যারা ম্যানেজমেন্ট থাকে তারা কিন্তু তারা বেস্ট ডিসিশনটা নেয়। বাট তারপরে আমার কাছে একটু সারপ্রাইজ মনে হয়েছে, কেন যেহেতু এটা একটু দুইটা হতে পারে। একটা হতে পারে বাংলাদেশ চিন্তা করেছে যে আমরা বোলিং ফার্স্ট রাউন্ডে চমৎকার বোলিং করেছি, যেহেতু ইন্ডিয়াকে আমরা যত কমে রেস্ট্রিকশন করে আমরা চেস করব, যেহেতু আমরা ব্যাটিংটা স্ট্রাগলিং করছি। তো এটা আবার আমার উল্টা উত্তর প্রশ্ন হতে পারে যে যেহেতু আমরা এই একটা জায়গায় স্ট্রাগলিং করছি, যেহেতু এখন স্পোর্টিং উইকেট, যদি আমরা একটা ভালো রান দেই বোর্ডে, এটা হতে, কারণ যদি শান্ত তার ইন্টারভিউতে স্পষ্ট বলেছে ইজ এ নাইস উইকেট। তো যখন ট্রু উইকেট থাকে তখন প্রতিটা ক্যাপ্টেন বা কেউ চায় যে আমরা ব্যাটিং করে ফেলি, বা বড় ম্যাচে দেখবেন সেমিফাইনাল ফাইনাল, মানে আমরা আগে ব্যাটিং করে একটা টার্গেট দিলে, তো টার্গেট তো অলওয়েজ চেস করা টাফ, প্রতি ওভারে 8 করে মেনটেন করতে হয়। আর প্রথমে যেহেতু আমাদের ব্যাটিংয়ে স্ট্রাগলিং, আমার কাছে মনে হয়তো আমরা ব্যাটিং নিলে, যেহেতু ফার্স্ট রাউন্ডে আমরা স্ট্রাগলিং করেছিলাম, সব দলে স্ট্রাগলিং করেছে, আমাদের ওখানে বোলিং ছিল গুড অপশনস, কেন উইকেটের হেল্প থাকে, যত কমে আউট করে আমরা ইজি চেস করতে পারি। এখন তো তা না, ইন্ডিয়া হচ্ছে একটা স্ট্রং দল, এগ্রেসিভ দল, চ্যাম্পিয়ন হতে আসছে। আমরা ব্যাটিংয়ের জায়গায় স্ট্রাগলিং, হয়তো ব্যাটিং করতেই পারতাম, বাট তারপরে যে ওই যে বাংলাদেশ বোলিংয়ে সাকসেস, তো যত কমে আটকিয়ে আমরা ব্যাটিংটা আমরা একটু আমাদের টার্গেটটা জানবো, এটাও একদমই কিন্তু এটা কি ভুল বলবো না, সম্ভব? ফেয়ার এনাফ। কারণ বেলিম ভাই, যদি ক্রিকেট প্রেমী যারা আছেন বা ক্রিকেট সাংবাদিক যারা আছেন বাংলাদেশে, অনেকেই এটা বলছিলেন যে খুব স্বাভাবিক ইন্ডিয়া প্রথম যখন ব্যাটিংয়ে নামবে তারা একটা বড় স্কোর গড়ে ফেলবে, এবং আমাদের যে ব্যাটিং লাইন আপটা আমরা দেখছি স্ট্রাগল করছে, তাদের পক্ষে আসলে সেটা চেস করা, কারণ প্রথমে যদি একটা প্রেশার থাকে যে আমরা এতগুলো রান করতে হবে, সেটা আসলে কতটা সম্ভব? সেটাই বলছি। আবার সাথে অন্য জিনিস হয়েছে, আমরা আমাদের স্পিন অ্যাটাক নিয়ে এগেনস্ট আমরা গিয়েছি। আমরা যেমন যেটা ফার্স্ট রাউন্ডে খেলেছি, ওখানে কিন্তু আমরা ব্যাটিং স্ট্রাগলিং করছিলাম, সব দলই করেছে, বেশ অনেক দলই করেছে, বেশ অনেক ম্যাচে হয়েছে। ওই একটা জায়গায় যদি আমরা একটা বেশি ব্যাটসম্যান নিয়ে খেলছি, কেন আমাদের ওই 5টা বলার ফলোড বাই মাহমুদুল্লাহ কাভার করে দিচ্ছে, কেন উইকেটের পুরোপুরি হেল্প পাচ্ছি আমরা, আমাদের যেটা অ্যাডভান্টেজ নেওয়া নিচ্ছি বোলিংয়ে, কিন্তু ব্যাটিংয়ে পারছিলাম না, স্ট্রাগলিং করেও আমরা স্ট্রোক খেলে আউট হয়ে যাচ্ছিলাম। সেম এটাই ম্যানেজমেন্ট, এটা শান্তকে তো একা দোষ দিয়ে লাভ নেই, এখানে আমরা বেশ কয়েকজন মিলে ডিসিশন নেয়, স্পেশালি কোচের একটা বড় একটা সে থাকে যখন এই টাইপের টচ উইনে বা প্লেয়ার বদল করার ক্ষেত্রে। আমরা একটা টপ আমাদের ফাস্ট বোলারকে জায়গায় আমরা নিয়েছি অনিককে, মানে কি আপনি আগে নেগেটিভ চিন্তা, যদি আমাদের ব্যাটিং খারাপ করে অনেক গিয়ে 8 নম্বরে ব্যাটিং করবে, যেটা আমি আগেও বলি কি আপনি টপ লেভেলে 120 বল যে 7 ব্যাটসম্যান না পারে, পিওর ব্যাটসম্যান গিয়ে ওখানে পারা সম্ভব না, সম্ভব 10টা 20টার মধ্যে একটা ইনিংস খেলতে পারে। ওইটা একটা কারণ আমার মনে হয় ফাস্ট বোলারের জায়গায় হয় ফাস্ট বোলার খেলতো, যেহেতু এটা উইকেট ডিফারেন্ট উইকেট, নট স্লো উইকেট, রান হচ্ছে। যদি আপনি ইংল্যান্ড সাউথ আফ্রিকা দেখেন অনেকগুলো ম্যাচই সেকেন্ড অনেক ভালো রান হচ্ছে। তো ওই জায়গায় আমরা ওই আগের গদবাধা ভয় ভীতি নিয়েই আমরা এই দল করেছি। আর আমরা ওই যে টস জিতে আপনি বলেন যে আমরা ফিল্ডিং নিয়েছি, আমাদের একটা ব্যাটসম্যান বাড়িয়ে খেলেছি, একটা ব্যাটসম্যান কেন আমরা তাসকিনের জায়গায় অনেক খেলবে, তাসকিনের শরীফুল খেলবে, আমার ওই জায়গায় স্পিন দিয়ে আমি অ্যাটাক করবো। সেম আমরা স্টার্টও করেছি স্পিন দিয়ে। আমাদের সাকিব যেহেতু আমাদের নতুন বলের ডিফারেন্ট, সাকিব জুনিয়র সাকিবের কথা বলছি, ওনাকে 3 নম্বর ওভারে নিয়ে আসা হয়েছে। তো এটা শুধু একা ক্যাপ্টেনকে দোষ দিতে হবে না, এই জন্যই বলি সবসময় খেলার পরে একটা জবাবদিহি হওয়া উচিত। কিন্তু শরীফুল তো সুযোগ পেতে পারতো আসলে গতকালকে ওই ম্যাচে, একটা যেভাবে আসলে যেহেতু তার জুনিয়র সাকিব যে পারফর্ম করেছেন, উনি তো আমাদের 1 নম্বর বোলার ছিলেন বিফোর ওয়ার্ল্ড কাপ। উনি প্র্যাকটিস ম্যাচে লেগে হাত ফেটে যাওয়াতে উনি ছিটকে পড়েছেন, ফলোড বাই সাকিব, জুনিয়র সাকিব চমৎকার বোলিং করে ওনার জায়গা করে নিয়েছেন। তো কালকে একটা সুযোগ ছিল যে আমরা একটা ফাস্ট বলার অ্যাটাক নিয়ে আমরা ইন্ডিয়াকে অ্যাটাক করি, কারণ ইন্ডিয়া বড় স্পিনে খুব ভালো খেলেন। যেহেতু আমাদের নো ডাউট শেখ মেহেদি চমৎকার বোলিং করেছেন, স্পিনে রিশাদও ভালো বোলিং করেছেন, বাট আরেকটা আমরা ফাস্ট বোলার নিতে পারতাম। কারণ যেহেতু আপনি যেটা বললাম যে নেগেটিভ চিন্তা, যদি কোনো কারণে টপ অর্ডার খারাপ করে, টপ অর্ডার খারাপ করেছিল খারাপ উইকেটে, আপনি এখানে খারাপ করেন মানে আপনি বাজে খেলছেন, কারণ সবাই রান করছে, ওই জায়গায় আপনাকে ওই পজিটিভ মাইন্ড থাকতেই হবে, যেটা আমাদের ছিল না। আমরা সেকেন্ড রাউন্ডে গিয়ে মোর দেন হ্যাপি, যেটা কোচের ফ্রন্ট অফ মিডিয়া মেসেজ বলেন, উনি বলছে প্লেয়ারকে প্রেশার কমানোর জন্য, এটা প্রেশার কমানো না, ফ্রন্ট অফ মিডিয়া আপনি সবসময় বুঝে বলবেন, কেন দল সেকেন্ড রাউন্ড যাওয়া মানে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওরা কিন্তু স্ট্রাগলিং করে সেকেন্ড রাউন্ডে আসছে, বাট দে আর প্লেয়িং চমৎকার ক্রিকেট খেলছে। তো ওই জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশকে মোটিভ করা দরকার ছিল,
কোচ বা এটাই তো কোচিং মোটিভকে আমরা এই টুর্নামেন্টে টপ খেলতে চাই, সেকেন্ড রাউন্ডটা প্রথম ম্যাচে টপ খেলি, কিন্তু আমাদের অ্যাপ্রোচটাই ছিল দল গঠনের ক্ষেত্রে বলেন আর টচের ক্ষেত্রে বলেন নেগেটিভ বা সেভ অ্যাপ্রোচ, সেভ ক্রিকেট খেলবো, যেটা খুব সমালোচনা হয়েছে। লিটন দাস প্রথম ইনিংসে এখানে অস্ট্রেলিয়া উনি 25 বলে 16 করেছেন, তা ওখানে উনি তো স্ট্রোক খেলা পছন্দ করেন, উনি যেখানে স্লো উইকেটে স্ট্রোক খেলেছেন, যেখানে স্ট্রোক খেলা ওখানে স্ট্রোক খেলেন, নিজেকে গুটিয়ে নিয়েছেন। যদি আগে সার্ভাইভ করি, টি-20তে আপনি সার্ভাইভ করার সুযোগ নেই, সুযোগ এক্সেপ্ট নেই যদি কোনো। উইকেট যদি স্লো না হয়, উইকেট যদি 2 পেস 2 বাউন্স না হয়, টি-20তে আপনাকে জিততে হলে 160-70 মিনিমাম তো করতেই হবে বা 50 করতেই হবে। তো ওই জায়গায় আপনি এটা 60-70 উইকেট ছিল, তাহলে এটা প্রেশার করতে পারবেন। 20 রান অনেক পার্থক্য হয়ে যায়। কিন্তু বেলিম ভাই এরকম একটি জায়গায় গিয়ে সুপার 8-এ গিয়ে যেখানে সেমিফাইনালের প্রত্যাশা করা হচ্ছে, সেই জায়গায় এসে কি করে, এবং ইন্ডিয়ার সঙ্গে এত পরিচিত একটা দল, গেম প্ল্যানে এত কি করে আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে? আমি আসলে ভুল বলবো না, কারণ এখান থেকে সেটা ঠিকঠাক বোঝা যায় না। দেখেন মানে সেমিফাইনাল আমি কখনো চিন্তা করিনি ফাইনাল। আমি চাই অ্যাপ্রোচটা, যদি আজকের ম্যাচটা দেখেন অস্ট্রেলিয়া আর আপনার গিয়ে আফগানিস্তান, অ্যাপ্রোচ, আমাদের অ্যাপ্রোচ যেমন শ্রীলঙ্কার সাথে আমরা ভালো ক্রিকেট খেলি না, শ্রীলঙ্কা আমরা মন্দের ভালো খেলেছিলাম প্রথম ম্যাচের কথা বলছি, ফার্স্ট রাউন্ডে শ্রীলঙ্কা ভালো ক্রিকেট খেলে নাই, ওই জায়গায় আমরা জয়লাভ করেছিলাম। তো এই জায়গাটায় আমাদের সেকেন্ড রাউন্ড যাওয়ার পর অ্যাপ্রোচ, যেহেতু আমরা প্রতিটা 2-3টা দলে কিন্তু স্ট্রাগলিং করে আসছে, সেটা যদি ইংল্যান্ডের কথা বলি, সেটা সাউথ আফ্রিকার কথা বলি, স্মুথ আসে নাই। তো আমরা যখন চলে আসছি তখন অ্যাপ্রোচটা ডিফারেন্ট হওয়া দরকার ছিল। আমরা খুব নেগেটিভ অ্যাপ্রোচ ছিল, সেমিফাইনাল নাও যেতে পারি, আর এখন তো যাওয়ার সুযোগই নেই, খাতা কলমে অনেক ছিটকিয়ে গিয়েছি। তো ওই একটা জায়গায় আমার মনে হয় খুব নেগেটিভ অ্যাপ্রোচ ছিল। আর খেলারটাও যেহেতু আমরা, এটা তো হচ্ছে যে যখন আমরা লো উইকেটে আমরা স্ট্রাগলিং করে রান করা দরকার, ওখানে আমরা অ্যাটাক খেলতে গেছি, জুনিয়র তামিম হোক বা লিটন দাস হোক বা শান্ত হোক, আবার এখানে যেন অ্যাটাকিং খেলা দরকার, ওই জায়গায় আমরা ওই যে ওই গদ বাঁধা Surviving নিয়মে, mode এ চলে গিয়েছে। হ্যাঁ, গদ বাঁধা নিয়মে খেললাম, ওই জন্য আজকে এই অবস্থা। অ্যাপ্রোচটা খুব বাজে ছিল, পলিসিটা খুব বাজে ছিল। যেহেতু এটা কোচের দায়িত্ব, ক্যাপ্টেন তো একটু স্ট্রাগলিং যাচ্ছে, তার 2টা ম্যাচে রান করেছেন, কিন্তু স্টিল যেভাবে তার পারফর্ম করা দরকার সামনে তো এভাবে করতে পারছেন না। তো এটাই তো যখন বড় কোচরা কী হয়, ওই জায়গাটা এই করবে যে প্ল্যান করবে মাঠের বাইরের থেকে, কি আমরা এই উইকেটে যে ব্যাটসম্যান খেলবে দেখবা আমরা যাব 6 ওভারে যাবো, ওই আমরা 130-এ অল আউট হয়ে যাই, কেন স্ট্রোক খেলাটা তুমি ভালো বুঝবা। আর লাস্ট তো দলের পারফরমেন্স দেখছেন, অন্য দল সবাই রান করছেন। একদম। বেলিম ভাই, আরেকটা প্রসঙ্গ আমি দেখছিলাম গতকাল অনেক নিউজ হচ্ছিল এটি নিয়ে, যে বাংলাদেশে ভালো ব্যাটসম্যান তখনই আসবে যখন আমাদের ভালো কোচ থাকবেন। 2জন বা 3জন কোচ ছাড়া এর বাইরে নাকি বাংলাদেশ কোচ নিয়ে অনেক স্ট্রাগল করছে, ব্যাটিং কোচ নিয়ে। এটা কতটুকু সত্য? দেখেন, এটা পলিসি মেকিং, এটা আপনার বাংলাদেশ টিমে কোচের কোনো অত বড় রোল নাই। হ্যাঁ, আমরা একটা যে কোনো ইন্ডিয়ার, পাকিস্তানের, না, আমি এটা গতকালকার ম্যাচ বলছি না, আমি সার্বিকভাবে বলছি, আগে থেকে আমরা এবার প্র্যাকটিস কোচ করা। তৈরি করতে পারি না, কোচ তৈরি করেছি, মন্দের ভালো কোচ তৈরি করেছি। আপনারা অনেক বড় বড় প্লেয়ারের নাম বলবো, আমরা কিন্তু ইউজ করতে পারি নাই। আব্দুল রাজ্জাক উনি কেন সিলেক্টর হবেন, আমাকে যেমন উনি কোচ হতেন। শারিয়ান নাফিজ আমি জানি না কোচ হওয়া উচিত। খালেদ মাসুদ পাইলট, আমি এত, বা হাবিবুল বাসার বা মিনাদুল নান্নু কোচ ছিলেন, উনি সিলেক্টর ছিলেন, উনি আগে আন্ডার কোচ ছিলেন। আমার কাছে মনে হয় কোচকে আপনি ওইভাবে হেলদি স্যালারি দিবেন, তাহলে অটোমেটিক আসবে এরা। কেন আমাদের তো অন্য কাজ, আমরা হয়তো কখন কাজ করব। যেহেতু আজকে ক্রিকেট বোর্ডে হেলদি ক্রিকেট বোর্ড, ইকোনমিক্যাল বলছি, ফলোড বাই অন্য কোনো সুযোগ নাই কাজ করার। তো ওই জন্য ওই জায়গাটা আমরা যারা কাজ করেন, সরি ফর দ্যাম, মানে তারা হয়তো যেটার মধ্যে সন্তুষ্ট থাকতে হয়, ওই জায়গায় যদি ওদেরকে আরও মোটিভ করে আরও যদি আমরা কোচ তৈরি করতাম, এটা এখন ইটস টু লেট। আরও আগের থেকে, আরও 10-15 বছর আগের থেকে যারা রিটায়ার্ড করলো ইনস্ট্যান্ট ওদেরকে আমরা কোচিং করাই, লেভেল 2 লেভেল 3, যেমন আমি লেভেল 2 করেছি, পাইলট করেছে, সানোর ভাই করেছে, হাবিবুল বাসার করেছে। ওদেরকে এই টাইপের প্লেয়ার দেখে যারা লম্বা বাংলাদেশ টিমে খেলেছে। অন্য প্লেয়ার তো আছে, তাদেরকে আমি ছোটো করছি না, যা তাদের আন্ডারে এরা থাকবে, কোচিং করবে। আমাদের এখানে লেভেল 2-3 খুবই ইম্পর্টেন্ট। তো মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি, যেমন আমরা একটা গ্রাউন্ডসম্যান রেডি করি, কেন ক্রিকেট রেডি করে না, টপ প্লেয়ার আম্পায়ার রেডি করে, টপ লেভেলের প্লেয়াররা গিয়ে আম্পায়ারিং করে। তো এটা বোর্ডের দায়িত্ব ছিল ওই সময়, যে আমরা এদেরকে মোটিভ করে, রিকোয়েস্ট করে আমরা হয়তো একটা ইকোনমিক্যালভাবে হেলদি একটা স্যালারি দিয়ে ওদেরকে আনি। তো ওই জায়গায় না আনাতে অনেকে কাজ করেন নাই, তারা সিলেক্টর চলে গিয়েছেন, কারণ ওখানে একটু হয়তো অন্য চেয়ে পয়সা বেশি। তো এইটাই আজকে যে এফেক্ট হচ্ছে, এটারই বড় একটা এফেক্ট। কারণ জুনিয়র লেভেলে কোচিং বেশি ইম্পর্টেন্ট। টপ লেভেলের কোচ যদি রাহুল দ্রাবিড় ইতিহাস যদি দেখেন, সবাই জুনিয়র লেভেলের টপ কোচিং করায়। যারা এস্টাবলিশড লম্বা সময় খেলেছে ওরা ছেড়ে দিয়েই কোচিং করে। আর যারা এই যে আপনাদের না ব্রাভো দেখেন, ছাড়ার পর বুড়ি আমাদের ওই রেসপেক্টটা এখনও
এটা আমাদের দোষ কিছু আছে, ক্রিকেট বোর্ডের দোষ আছে, সব কিছু মিলিয়ে এটা আমি মনে করি আমাদের কাছের লোকরা হয়তো ওইভাবে মোটিভ করেন না ক্রিকেট বোর্ডকে, কেন আমার এই টাইপের প্লেয়ার দরকার। আমার সবকিছু মিলিয়ে একটা শূন্যতা আছে। সেলিম ভাই আপনার জি। কাছে ফিরবো, তার আগে আমার সঙ্গে ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের কাছে যেতে চাই। আপনারা দুজন বলছিলেন ক্রিকেট খেলেন, আকাশ কি বোলার নাকি ব্যাটসম্যান? মোটামুটি দুইটাই চলে, দুটোই bowling- অলরাউন্ডার। জি। আর আপনি? আমি ব্যাটসম্যান, তবে পাশাপাশি আমি কিপিং করতে পছন্দ করি। আচ্ছা, আর কেউ খেলে না ক্রিকেট এখানে? আচ্ছা, যে সাকিব ইভান কেউ বা হাতে নেই, Oh, ব্যাটসম্যান না nice. বোলার, বোলিং রাইট হ্যান্ড, ওকে। ওকে, ওয়েল আজকে গতকালকে খেলা তো নিশ্চয়ই সবার দেখা হয়েছে, একটু ছোট্ট ছোট্ট করে অনুভূতি জানবো যে আকাশের কাছে প্রথমে আসি, একটু মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করি। ফার্স্ট অফ অল খুবই হতাশ। জাওয়াদ ভাই যেটা বললো, আমি কালকে আসার সময় মানে ক্রিকবাজে চেক করতেছিলাম যে মানে টসে জিতে ব্যাটিং নেবে না ফিল্ডিং নেবে। টসে জিতার পর যখন দেখলাম যে ফিল্ডিং নিছে তখন একটু হতাশ হয়েছি। তার উপর যখন প্লেয়ার চেঞ্জের ক্ষেত্রে একজন বোলার তাসকিনের বসায় আমাদের অনেকটা নেওয়া হয়েছে, তো এই জিনিসটা আমার কাছে মানে খারাপ লাগছে। আর মেন কথা হচ্ছে জিতার কোনো আমি অ্যাপ্রোচই দেখি নাই, মানে এই জিনিসটাই সবচেয়ে খারাপ যে মানে মাঠে আত্মবিশ্বাসটাই আমি দেখেননি। দেখি না। শুধুমাত্র রিশাদ মনে হয় একটু আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করছে, আর কারো ব্যাটিং আমার ওরকম ভালো লাগে না। এবার আপনার কাছে আসি, শুরু থেকে একবারও মনে হয়েছিল যে বাংলাদেশ আজকে জিততে পারে খেলা শুরুর পরে? খেলা শুরু করার পূর্বে শুরু করার পরে মানে যখন খেলাটা চলছিল, যদি মাঝখানের কথা বলি যে প্রথম ইনিংস যখন শেষ হলো এবং এত বড় টার্গেট, একবারের জন্য না, ভেবেছেন আসলে কিনা? আমাদের সবারই প্রথমে ধারণা ছিল যে হয়তো ইন্ডিয়া যখন ব্যাটিং করবে হয়তো 150 প্লাস বা 60-এর মধ্যে থাকবে। যখন রানের টার্গেটটা বেশি হয়ে গেছে, আমাদের যিনি বললেন হচ্ছে আমাদের ব্যাটিং পিচ হওয়ার কারণে রান যখন বেশি হয়েছে, আমাদের তখনই মনে হয় আত্মবিশ্বাসটা হারিয়ে গেছে। যদিও আমাদের সমর্থকদের মাঝে হারায় নাই, কিন্তু খেলার মাঝখান যেন মনে হলো আমাদের বাংলাদেশের যে প্লেয়াররা খেলছে ওদের মন থেকে মনে হয় হারিয়ে গেছে যে আমাদেরকে ভালো করতে হবে, জিততে হবে। হয়তো ওরা এইটুকু চেয়েছে আমরা যতটুকু পর্যন্ত যেতে পারি। হ্যাঁ, আসলে বড় টুর্নামেন্টগুলোতে এই ধরনের সংকীর্ণ মনোভাব প্লেয়ারদের কাছ থেকে আমরা আশা করি না, যেহেতু আমরা সমর্থকরা সব সময় চাই অন্ততপক্ষে দলটা ভালো করুক। হয়তো 5-10 রানে হারতে পারতো, একটা ফাইটিং হতো, কিন্তু এই যে আপনার 50 রানের ব্যবধানে ইন্ডিয়ার সাথে হারা, আমরা কিন্তু এর আগে অনেকগুলো ম্যাচে ফাইটিং করছি, আপনার 2 রানে 3 রানে হেরে গেছি বা খুব কাছাকাছি গিয়ে হেরে গেছি, কিন্তু বিশ্বকাপে এত বড় ব্যবধানে আসলে- বিশ্বকাপে এটা খুবই আমাদেরকে হতাশ করেছে। মানে শুধু আমাদেরকে বলবো না, যারা আসলে ক্রিকেট প্রেমী রয়েছেন সবার মধ্যে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আর কি। আচ্ছা, এরপরে রাকিব আছেন আমার সঙ্গে, আপনার কাছে জানতে চাই, আপনারা তো সাকিব আল হাসানের অনেক বড় ফ্যান, আজকে জার্সিও পরে এসেছেন, তো কাল শুধু কাল বলবো না, এই পুরো টুর্নামেন্টে যদি বলি সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কতটুকু সন্তুষ্ট? আসলে আমরা যারা সাকিবিয়ান আছি তারাও মানে সাকিব থেকে এই ধরনের ইনিংস আমরা কোনো দিনই প্রত্যাশা করি না। যদিও সময় ভালো, ক্রিকেটে যেহেতু সময় ভালো সময় খারাপ আছে, হয়তো সাকিবের খারাপ সময় যাচ্ছে, তারপরও সাকিবের এত বিবর্ণ চেহারা আমরা এই 2006 থেকে শুরু করে আজকে 2024 পর্যন্ত আমরা এই ধরনের এত লং টাইম সাকিবের ব্যাটিং প্যাচ বলেন কিংবা বোলিং এই ধরনের কোনো কিছু আমরা সেটা- দেখিনি। আমরা সবসময় প্রত্যাশা করি যে সাকিবের অনেক সময় আমরা দেখা যায় যে সাকিবের বোলিংটা ন্যাচারাল, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আসি আমরা সেই জিনিসটাও পাচ্ছি না। আচ্ছা, এবার আসিফের কাছে চলে যাই। আসিফ, যেহেতু আপনি সাকিব আল হাসানের ফ্যান, তো যখন পরিবার নিয়ে বা বন্ধুদের নিয়ে খেলা দেখতে বসেন একসঙ্গে, সাকিব আল হাসান আউট হয়ে গেলে বা একটু বেশি 4 ছক্কা দিয়ে দিলে তখন আশেপাশের বন্ধুরা অনেক পচায় না যে তোর সাকিব হচ্ছে আজকে অনেক এরকম বেশি করলো? পৌঁছায়, অনেক বেশি, মানে বাসা থেকে বের হওয়া যায় না। আচ্ছা। খেলা শেষ হয়ে গেলে এরপরে বাসা থেকে আর বের হওয়াটা যায় না। ওকে, একটু মজার ঘটনা শুনি দু একটা। মজা ঘটনা বলতে, যখন এরকম ঘটনা ঘটে সাকিব যখন খারাপ খেলে, তখন আমি ওই দিন বাসা থেকে বের হইলে আশপাশ থেকে ধরেন উত্তক্ত শুরু করে বন্ধু, ছোট ভাই, বড় ভাই, সবাই মিলে। আচ্ছা, এরপরে যিনি আছেন ভাই আপনার কাছে আসি, সাকিব ভালো খেললে ট্রিট দিতে হয় বন্ধুদের, এরকম হয় কিনা? আসলে আমরা সাকিবকে সবসময় ভালো খেলতে দেখে ওর ফ্যান হয়েছি। তো মনে করেন সাকিব যখন খারাপ খেলে তখন আমাদের সবাই মানে সাকিবিয়ান যারা আছে সবাই এটা সবার উপর একটা এফেক্ট আসে সোশ্যাল মিডিয়াতে, সেটা সব সাকিবিয়ানই জানে। সেটা সাকিবকে ভালোবাসার কারণে বাংলাদেশ দলকে সাপোর্ট করতে হবে, এই দিক থেকে আমরা এটাকে মেনে নিই। আচ্ছা, ওকে, এবার ফাহিম আছে আমাদের সঙ্গে। একটু কালকের ম্যাচ দেখার সময় কখনো কি মানে খুব হতাশ হয়ে যাচ্ছি বা হয় না যে একটু অসুস্থ বোধ করা, যে এত কষ্ট লাগছে, এরকম মোমেন্ট কোনটা ছিল? এরকম মোমেন্ট আসলে যখন আমাদের জুনিয়রটা আমি ব্যাটিং করতেছিল, প্রথমে একটু স্টেক রোটেট করে খেলছিল, লাস্টে যখন প্রথমে লাস্টে দেখলাম যে আপনার 27 বলে 27, এরপর 30 বলে তো 28 করে আউট হয়ে গেল। তখন আমি জুনিয়র তামিম আসলে আমার বর্ষা ছিল,
যে ও স্ট্রিক্ট রোটেট করে খেললে আমরা একটু ভালো স্কোর পাবো, টপ অর্ডার আমাদের স্কোর দিবে, শান্ত যেহেতু রান করছে। যখন আমাদের জুনিয়র তামিম আউট হয়ে গেল আন্ডার 100 স্ট্রাইক, তখন আসলে অনেক হতাশ হয়েছি। আর ব্যক্তিগত পারফরমেন্স আসলে দলে জয় কখনো সম্ভব না, টিম পারফরমেন্সটা আসলে লাগবে। কারণ আমাদের টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার খারাপ একদম একদম করতেছে। ফাইম, ঠিক আছে, বুঝতে পেরেছি দুঃখের জায়গাটা। অনেক ধন্যবাদ। এবারে কিন্তু যেহেতু আপনাদেরকে আজকে আমরা পেয়েছি এবং আমাদের প্রতি শোতে আসলে আমরা কুইজ খেলে থাকি যারা আমাদের অতিথি থাকেন তাদের সঙ্গে, তো আজও তার ব্যতিক্রম নয়। প্রথম কুইজ, যিনি সঠিক উত্তরটা জানবেন হাত তুলতে হবে। প্রথমে উত্তরটা বলা যাবে না, সবার আগে যিনি হাত তুলবেন আমি কিন্তু তার থেকেই উত্তরটা নেব, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে, এই আসরে টানা 2 হ্যাটট্রিক করেন কে? আগে তুলেছেন আপনি, উত্তর সঠিক উত্তরটা জানতে চাই। হ্যাঁ, অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স আপনার বাংলাদেশের সাথে হ্যাট্রিক করেছে, আবার আজকে আফগানিস্তানের সাথেও হ্যাট্রিক করেছে। একদমই সঠিক উত্তর, কংগ্রেচুলেশন। এবং দর্শকদেরকে একটু বলে দেই, দর্শক, এর আগে 1999 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টানা 2 টেস্টে হ্যাটট্রিক করেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, এবং এর পরের রেকর্ডটি প্যাট কামিন্সের। ওকে, সো আপনার যে পুরস্কারটি রয়েছে সেটা আমি কিছুক্ষণ পরে হ্যান্ড ওভার করবো। অনেক ধন্যবাদ, আরও একবার অভিনন্দন। বেলিম ভাই, কালকের ম্যাচ নিয়ে তো আরও অনেক কিছু বলার আছে, এবং এর পরের ম্যাচ আফগানিস্তানের সঙ্গে, এই নিয়ে কথা বলবো একটা বিরতির পরে। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। দেখছেন গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আরও একবার স্বাগত। দেখছেন গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আজ আছেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ফর্মার ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। ভাই, আরও একবার স্বাগত। ধন্যবাদ। এবং আমার সঙ্গে আছেন 6 জন ক্রিকেট প্রেমী, আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনাদের কাছে ফিরবো, তার আগে বেলিম ভাই আপনার কাছে আসি। আফগানিস্তান ম্যাচ নিয়ে কি ভাবছেন বাংলাদেশের সঙ্গে? কারণ আফগানিস্তান যেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে অস্ট্রেলিয়ার সাথে, সেটা তো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে কিনা তাদেরকে হারানো বা সেই অ্যাপ্রোচটা নিয়ে খেলতে নামা। দেখেন, প্রথমে তো আফগান অলওয়েজ বাংলাদেশ যখন আফগান নতুন আসছে এরই নাই, তখন অলওয়েজ কিন্তু বাংলাদেশের থ্রেট ছিল। ইভেন টি-20 ফর্মেটে সবার জন্য থ্রেট, কারণ তারা খুব অ্যাটাকিং ক্রিকেট খেলতো, ফলোড বাই তাদের বোলিং। যদি ভ্যারাইটিস বলে, স্পেশালি স্পিনের কথা বলি, ওই জায়গায় তারা সবসময় ডমিনেট করেছে। রাশেদ হোক, নবী হোক, যে কী নাম আরেকজন স্পিনার আছেন, অফ স্পিনার। তো সব কিছু মিলিয়ে এর মধ্যে ওরা একটা পার্টে স্ট্রাগলিং করতো, সেটা হচ্ছে ব্যাটিংয়ের। ওদের এই বিশ্বকাপ বা বিশ্বকাপের আগেও গুরবাজ ফলো করে আরও চমৎকার ব্যাটিং করছে। আর স্পেশালি গতকালকে যদি কথা বলি, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং। তারা প্রথমে ইন্টারন্যাশনালে তারা কিন্তু টেস্ট ম্যাচ নিয়ে স্ট্রাগলিং করতো ডিউ টু ফিটনেস। তো ওই জায়গায় যেভাবে কালে ফিল্ডিং করেছে, সব আমি বাদ দিলাম। যেভাবে তারা ক্যাচিং ছিল, অ্যাপ্রোচ ছিল ক্যাচিংয়ের, 50-50 কে 100 করেছে। ওই একটা জায়গায় বাংলাদেশের জন্য, যেহেতু বাংলাদেশ সেকেন্ড রাউন্ড যাওয়ার পর, জিতার পরও বিশ্বাসের জায়গাটা নট কংক্রিট। ওরা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে হারার পর অস্ট্রেলিয়াকে একদম পুরো চমৎকারভাবে জয়লাভ করেছে। অনেকগুলো ভালো ভালো কারণ আছে। বাংলাদেশ, আমার বিশ্বাস যে নতুন একটা উদ্যম নিয়ে মাঠে নামবে, পজিটিভ ফ্রেন্ড। কিন্তু ওরা যেটা করেছে এটা কিন্তু ভেরি টাফ হবে বাংলাদেশের জন্য। কেন, কালকে যদি আপনাদের স্টার্টিংটা দেখেন, 3-4 রান করেনি, প্যানিক হয় নাই, ওরা কাম অ্যান্ড কোয়াইট ছিল। পরে গিয়ে গুরবাজ মারা শুরু করলো, 124 নো লস। খালি ওরা একটা জায়গায় ভালো করেনি, সেটা হচ্ছে লাস্ট 5 ওভার। তারপরে সবচেয়ে বড় ব্যাপার, তারা স্পিনে অলওয়েজ ডিপেন্ড অ্যান্ড ডমিনেট করে। ওই জায়গায় কালকের ম্যাচ যদি খেয়াল করে দেখবেন, পেস বোলার 8টা উইকেট পেয়েছে, যেটা তাদের পরিপূর্ণ দল কালকের ম্যাচটাকে বোঝা যাচ্ছে। এটা যদি কন্টিনিউ করে, তারা যদি ফাইনাল খেলে, এটা সারপ্রাইজ প্যাকেজ হবে না। আর যেটা বলছেন বাংলাদেশের জন্য, যেমন প্রতি সময় একটা কথা বলি, আমাদের জন্য যেমন যুক্তরাষ্ট্র যেমন একদম বড় দল, কষ্ট করে জিততে হবে, সেম কিন্তু অস্ট্রেলিয়া তো বড় দল, আফগানও বড় দল। আর 120 বলের খেলায় 120 বল তো কমে যায়, ওখানে আপনি 10-12 বলে খেলা চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য সবসময় সুযোগ থাকে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট দল ভালো ক্রিকেট খেলছে না, ওরা অনেক ভালো ক্রিকেট খেলছে। এই জায়গায় অনেক একটু পার্থক্য হয়ে যাচ্ছে। বাস আমার বিশ্বাস, হয়তো এটা লাস্ট ম্যাচ চিন্তা করে বাংলাদেশ বলবে যে এটা আমরা টপ পজিটিভ খেলতে চাই, মন খুলে খেলতে চাই, যে আমরা ওই যে সেফ ক্রিকেট না খেলি। আমরা অ্যাটাক করবো, 120 যদি অল আউট হয়ে যায় ইটস ফাইন। যদি আমরা প্রথমে ব্যাটিং করি, সেটাই হতে পারে। 6 ওভারে একটা অ্যাডভান্টেজ নিব, কে করবে অ্যাডভান্টেজটা, যেটা আমরা আমাদের ফার্স্ট রাউন্ডে করেছি।
জুনিয়র তামিম প্রথম বলে মারতে গেছে নেপালের সাথে, ফার্স্ট বল দিনের, হয়তো হয়তো ওকে ফ্রি লাইসেন্স দিয়েছে, কিন্তু ফ্রি লাইসেন্স মানে এটা না, একটা ভালো বল ছাড়াও কিন্তু আপনার পজিটিভ। তো ওই একটা জায়গায় ছোটো ছোটো অনেকগুলো ইমপ্রুভের জায়গা আছে। আর সবচেয়ে বড়, আপনি যতই কোচ বলুক, প্ল্যানার বলুক, মোটিভ বলুক, আপনি যদি নিজেকে এক্সিট না করতে পারেন রাইট টাইমে, স্পেশালি টি-20 ফরম্যাটে, কারণ আপনার ফিরে আসার সুযোগ খুব কম থাকে, তাহলে আপনি কখনোই জিততে পারবেন না এই ম্যাচটা, বা কাছাকাছি গিয়ে আপনি হেরে যাবেন। একদম। এবং অস্ট্রেলিয়া ম্যাচে যেটা হয়েছে আমরা দেখেছি যে রিশাদকে আগে নিয়ে আসা হয়েছিল ব্যাটিংয়ের জন্য, একটু অ্যাটাকিং খেলার চিন্তা করেই হয়তো আনা হয়েছিল। এবং গত ম্যাচটাতে দেখেছি হৃদয়কে সেইমভাবে আগে নিয়ে আসা হয়েছে অ্যাটাকিং খেলার জন্য নিঃসন্দেহে, কিন্তু দুটো প্ল্যান কিন্তু দুটো ম্যাচে আমরা দেখেছি যে সেভাবে ওয়ার্কআউট করেনি। তো এই যে এত বেশি এটাকে আমি কি বলবো, যে এক্সপেরিমেন্ট করা হয় একটা মাঠে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি কখনোই চাই না, আমরা এখন এমন না যে রিশাদের স্ট্রাইক রেট আছে 200, কে আর দরকার 12 করে দরকার বা 14 করে দরকার, আমরা চান্স দিব, তা তো না। মাহমুদুল্লাহ যদি না মারতে পারে কেউ মারতে পারবে না, যদি মুশফিক না মারতে পারে কেউ মারতে পারবে না, সবার সঙ্গে বেশি পার্থক্য নাই তো। অনেক সমালোচনা হয়েছে, এখন তো ব্যাপারটা একদম পুরো স্পষ্ট সামনে চলে আসছে, আমাদেরকে সবাইকে দরকার, কেন আমাদের টপ লেভেলের পাইপলাইনের প্লেয়ার নাই, প্লেয়ার তো প্রচুর আছে, কনসিস্টেন্ট প্লেয়ার আমাদের পারফর্ম করার মতো নাই। আমরা অল্পতে জুনিয়রকে সুযোগ দিব। আপনি অলওয়েজ একটা ইনভেস্ট করে ফেলেছেন একটা প্লেয়ারের প্রতি, একটা সিনিয়র প্লেয়ার হোক বা ধরেন 5-8-10 বছর, ওকে আপনি ম্যাক্সিমাম সুযোগ দিবেন। জুনিয়র প্লেয়ার রিফান্ড হয়ে আসুক না, আমাদের জিনিসটা এখনও ওই পর্যায়ে আমরা যাইনি কি আমাদের টি-20 স্পেশাল দল হবে। হ্যাঁ, 2-1টা প্লেয়ার চেঞ্জ হতে পারে। আমরা যদি আজকে মিরাজের কথাই বলি, এখনও 3টা ফরম্যাট খেলার মতো ক্ষমতা রাখে। তো ওই একটা জায়গায় আমরা কিন্তু, যেটা বিপিএল আগেও খুব সমালোচনা শুনেছি, তামিমের, সিনিয়র তামিমের কথা বলছি, স্ট্রাইক রেট নিয়ে খুব সমালোচনা হয়েছে, উনি স্পষ্ট করেছেন মাথায় রাখতে হবে যে অন্য যে নতুন আসছে ওর যদি 140 স্ট্রাইক রেট থাকে, অ্যাভারেজ থাকে 20-22, ইজ ফাইন। ওর তো অ্যাভারেজ হচ্ছে 13 আর স্ট্রাইক রেট হচ্ছে 25, মানে 125। তামিমের সিনিয়র তামিম 122, বা মাহমুদুল এসে 118-22। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যদি মাহমুদুল্লাহ না পারে রিশাদ ওই টপ লেভেলে, হ্যাঁ আরও সময় দিতে হবে। ও যদি পরে নিজেকে রিফান্ড করে আসে যে 10 বলে 18-20 করে ক্ষমতা রাখে, ওটা কন্টিনিউ প্র্যাকটিস করে আসতে হবে। উইদিন নাইট হবে না, উইদিন নাইট করলে মাহমুদুল্লাহ, রিয়াদ এরাই করবে, আর কেউ পারবে না। সত্যি কথা, পারবে হয়তো 20টার মধ্যে একটা পারে, 15টার মধ্যে একটা 20টা পারবে। ম্যাচের মধ্যে একটা ম্যাচের কথা বলছেন। Exactly. মেলিন ভাই, আবারও ফিরবো আপনার কাছে। ক্রিকেট প্রেমী যারা আমার সঙ্গে আছেন, একটু আপনাদের কাছে ফিরে, আমরা সবাই আসলে একটু মন খারাপ কালকের ম্যাচের পরে, তো সেই মন খারাপের দিকে না যাই, মজার ঘটনা শুনতে চাই ক্রিকেট নিয়ে। ক্রিকেট নিয়ে বলতে ছোটোবেলায় ক্লাস 8-9-এ যখন ছিলাম, আমাদের স্কুল ছিল দুমঘাট উচ্চ বিদ্যালয়, তো ওইখান থেকে আমাদের মাঠ ছিল অনেক দূরে, তো আমরা সবসময় 8-9টার দিকে যাইতাম, 4টা বাজে চলে আসতাম। তো একদিন মোটামুটি 8টার দিকে গেছিলাম, আস্তে আস্তে মোটামুটি রাত 8টা বেজে গেছে। তো বাসায় এসে তো মা খুব মারধর অবস্থা, কিন্তু মানে ব্যাট যেটা দিয়ে খেলছিলাম ওই ব্যাটটা আছাড় দিছে, কিন্তু ব্যাটটা ভাঙতেছিল না। তো বলতেছিল মা যে কি দিয়ে বানাইছে যে ব্যাটটা ভাঙতেছে না। তো এরকম অনেক ঘটনাই আছে আসলে। আচ্ছা, এরপরে আসলে আমার চাচ্চু মারুফ টাইগার বাংলাদেশের একজন ক্রিকেট ভক্ত, স্টেডিয়ামে সবসময় যেয়ে থাকে। তো আমরা যখন বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ দেখতে যাই, তো তখন আমরা সবাই মিলে একসাথে দেখি। আমার রাকিব ভাইয়া বা রিমন, আমরা অনেকে। তো রাকিব ভাইয়া হচ্ছে আবার ইন্ডিয়া সাপোর্টার, আমার আপন কাজিন। আবার আমার বাংলাদেশ রেখে সে ইন্ডিয়াকে সাপোর্ট না, করে? বাংলাদেশকে সে এমনি ভালোবাসে, কিন্তু বিশেষ মুহূর্তে সে ইন্ডিয়াকে সাপোর্ট করে। সে সবসময় বলে ইন্ডিয়া জিতবে। হ্যাঁ, তো আমার চাচু মারুফ টাইগার আবার সে বাংলাদেশের জন্য। তো আমরা একবার প্ল্যানিং করছি, আজকে যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জিতে তাহলে আমরা ভাইয়াকে ফানিতে ফেলে দিব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। তো খুবই হতাশ ছিলাম। এভাবে করে সবাই একসাথে ম্যাচগুলো দেখা হয়, মজা হয়। আবার পরে আমরা সবাই মিলে একসাথে বসে বিভিন্ন কথা নিয়ে আলোচনা করি। দিন শেষে ভাইয়া এটাই বলে যে হ্যাঁ, বাংলাদেশ আমি সাপোর্ট করব, তবে বাংলাদেশের জায়গাটা আরও আছে সামনে আরো ভালো করার জন্য আর কি। তারপর দিন শেষে চাই বাংলাদেশে জিতুক। আচ্ছা, এরপরে যিনি আছেন। আসলে ক্রিকেট নিয়ে মজার ঘটনা বলতে, আমি যখন 2015 সালে এসএসসি পরীক্ষা দিই জেবি উচ্চ বিদ্যালয় থেকে, তো আমরা প্রত্যেক বৃহস্পতিবার, নর্মালি 8 ঘন্টা হইতো, বৃহস্পতিবারে আমরা আপনার না করে, প্রাইভেট না পড়ে, ছুটির পরে প্রাইভেট ছিল, প্রাইভেট না পড়ে আমরা সবসময় খেলতে যেতাম। তো আমাদের গণিতের শিক্ষক স্যার আমাদেরকে প্রত্যেক বুধবারে এসে জিজ্ঞেস করতো যে কালকে তো বৃহস্পতিবার, তোমরা কি আসবে নাকি কোচিং এর দিকে? তা আমরা সবাই বলতাম যে হ্যাঁ অবশ্যই আসবো স্যার। তো এভাবে করতে করতে মানে কয়েকদিন ফাঁকিবাজি করার পরে একটা বৃহস্পতিবারে স্যার পুরোপুরি মানে মাঠে হাজির, আমরা যাওয়ার আগে স্যার মাঠে হাজির, আমরা মাত্র স্টাম্পগুলা সেট করব, তখন ওই সময় আসি, স্যার স্টাম্প নিয়ে জায়গা আসি, তারপর আবার প্রাইভেট পড়ে আমাদের।
এই আর আচ্ছা, কি। তার মানে এই লুকোচুরির মধ্যেই হ্যাঁ। খেলাটা চালিয়ে যেতে হয়েছে। খেলা আচ্ছা, চালিয়ে এরপরে যিনি আছেন, কোনো মজার ঘটনা আছে? মজা ঘটনা বলতে আমার ফ্যামিলি থেকে খেলাধুলার জন্য ফুল সাপোর্ট ছিল, কখনো কখনো মানা করে না কোনো কিছুর জন্য, যেখানে যাইতে চাইতাম আব্বু সাপোর্ট করতো। এরকম কোনো মজার ঘটনা না আমার সাথে। আচ্ছা, খুব সাপোর্ট পেয়েছেন তার মানে ফ্যামিলি থেকে। জি, এটা জি। কিন্তু একটা ব্লেসিং আসলে। খেলাধুলায় সব ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া যায় না। পরে যিনি আছেন? খেলাধুলা নিয়ে আমার যখন বড় হয়েছি তখন কোনো স্মৃতি নেই বা মজার ঘটনা নেই, তবে আমি যখন ছোট ছিলাম আমার বড় হওয়াটা নানু বাড়িতে, তো ওখানে আমার আব্বু যখন আমাকে দেখতে যাইতো, আমার বাড়ি মিরেশ্বরে কিন্তু আমি বড় হয়েছি চট্টগ্রামে, তো ওখানে আমার আব্বু গেলে আমাকে একটা ছোট ব্যাট কিনে দিয়ে আসতো, ব্যাট বল। বাহ। ব্যাটটা থাকতো যে চুনের ব্যাট ছিল তখন আমাদের, আরও আমি 2010-11 সালের কথা বলতেছি। তো ওই ব্যাটগুলা প্রথম ম্যাচে ভেঙে যেত, মানে আমার বন্ধুরা অপেক্ষা থাকতো কবে আমার আব্বু আসবে আমাকে কবে একটা ব্যাট ব্যাট নিয়ে আসবে, কিনে কবে দিবে। ভাঙবে সেটা? হ্যাঁ, আর না আমার আব্বু কখন আসবে ওই অপেক্ষায় থাকতো, ওরা একটা ব্যাট কিনে দিবে আমাকে, ওটা দিয়ে আমরা সবাই খেলবো। ও আচ্ছা, আমাদের সবাই স্কুল খেলা মাঠে হতো। আমরা খেলতাম। প্রথম দিনই ব্যাটটা ভেঙে যেত, আর আমি আমার আন্টিদের কাছে আমার নানুকে বকা শুনতাম যে ব্যাট কেন কিনেছে, এই ব্যাটগুলা ভেঙে যায়। এরকম এরকম অনেক মজার ঘটনা আছে, কিন্তু বড় হওয়ার পরে আর কোনো ঘটনা, ক্রিকেট খেলা তেমন হয় নাই, পড়ালেখা আর আচ্ছা। পরিবার এগুলো নিয়ে ব্যস্ত। তারপরে আপনার আছে মজার ঘটনা? হ্যাঁ, মজার ঘটনা নাই, তবে দুঃখের কিছু আছে। যেমন হচ্ছে যে আমরা যখন 2011-12 দিকে যখন আমরা ফ্যামিলিতে ছিলাম 4-5, তখন হচ্ছে কি বৃহস্পতিবার হাফ অ্যান আওয়ার ক্লাস হইতো। ও, তখন আমাদের সময় একটা রেওয়াজ ছিল যে দুপুরে ভাত খেয়ে ঘুমাবো। আমাদের এলাকায় বা আমাদের গ্রামগুলোতে এখনো আছে। তো আসার পর ফ্যামিলির কাছে আবদার করতাম যে আজকে না ঘুমাই, আজকে একটু খেলি, 4টা করে আসি পড়তে বসবো। মানে 2টা থেকে আমরা 4টা পর্যন্ত খেলবো। যখন 4টা বেজে যেত তখন মন খারাপ হয়ে যেত যে এবার তো চলে যাইতে হবে, খেলা তো অফ করে দিতে হবে। একটু কষ্ট লাগতো তখন। আচ্ছা, তার মানে একটা রুটিনটা মেনটেন করেই চলা হতো। ওকে, ঠিক আছে, এবার আমি কুইজে চলে যাচ্ছি। এবারে খুবই সহজ একটি কুইজ, আমি জানি এটা সবাই পারবে। সবার আগে যে হাত তুলবে, বাট প্রশ্ন শেষ করার আগে হাত তুলে কিন্তু হবে না, ঠিক আছে? সো যে সবার আগে হাত তুলবে তার কাছ থেকে আমি উত্তরটা নিব। টি-20 ম্যাচে সর্বাধিক 50টি উইকেট নেন কোন ক্রিকেটার? উনি তো আগে কে? পেছনে? আচ্ছা, আগের সঠিক উত্তরটা কে দিয়েছিল? আচ্ছা, ঠিক আছে, এবার উত্তরটা বলুন। সাকিব আল হাসান। এক্স্যাক্টলি, কংগ্রেচুলেশন সাকিব আল হাসান, এবং তারপরে শহীদ আফ্রিদি 39। অভিনন্দন আপনাদের দুজনকে। আমি পুরস্কার দুটি এখনই হ্যান্ড ওভার করে দিতে চাই আপনাদেরকে। চলে আসুন সামনে। অভিনন্দন। আচ্ছা, আপনি চলে আসুন। থ্যাংক ইউ, অভিনন্দন, বসুন। অনেক অনেক ধন্যবাদ বেলিম ভাই, আপনার কাছে ফিরতে চাই। আফগান ম্যাচ নিয়ে আমরা কথা বলছিলাম। যদি গেম প্ল্যানের কথা বলি, অনেক ধরনের আসলে মিস কমিউনিকেশন আমরা দেখেছি আগের ম্যাচে। এবার কি প্রত্যাশা করছেন? আফগানের সাথে প্ল্যানিংটা কেমন হওয়া উচিত? দেখেন, টি-20 ফর্মেটে বেশি প্ল্যান হয় না, কিন্তু একদম সিম্পল প্ল্যান থাকে। যদি উইকেট ডিমান্ড করে আপনাকে 6 ওভার একটা অ্যাডভান্টেজ নিতে হবে। হ্যাঁ, এখানেও একটা প্ল্যান ব্যাপার আছে, কারণ আমরা ওই টাইপের স্ট্রাইক রেট নাই আমাদের, বা ওই টাইপের পাওয়ার কিট এখনও হৃদয় যদি হয়তো কিছু খেলেন, চমৎকার খেলেন, তো ওই জায়গায় টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে, আপনি যদি ওকে ফ্রি লাইসেন্স দিবেন, কিন্তু আপনি আশা করবেন না যে ও 70 করবে বা 60 করবে। আমরা ওই একটা ছোট্ট প্ল্যানকে 36 বলে আমরা 45 থেকে 50 করবো, কারণ আমাদের একটা লিমিটেশন থাকে। আপনি তখন ওটা অ্যাটাক করতে গেলে ব্যাকফায়ার করে, 2 উইকেট পড়ে যায়, আবার ওই কদু ছোট্ট একটা এটা প্ল্যান। তারপর ধরেন বোলিংয়ের ক্ষেত্রে হতে পারে আমরা ডট বল বেশি খেলি, তো যেহেতু আমাদের ওই অ্যাবিলিটি আছে কি আমরা যেহেতু পাওয়ার গেট খেলতে পারি, ওরা যদি 10টা 8টা 6 মারে, আমরা 4টা 6 মারি, বা 3টা 6 মারি, বা 5টা, ওই জায়গায় পার্থক্যটা হয়ে যায়। ওই জায়গায় আমরা যত কম ডট বল করতে পারি। আমাদের সবচেয়ে বড় এই ওয়ার্ল্ড কাপে মানে খারাপ দিকটা হচ্ছে সাকিব আল হাসান ওনার মতো বোলিং করতে পারেননি। উনি যদি ব্যাটিং তো অনেকবার স্ট্রাগলিং করে ফিরে আসছেন, কিন্তু ওনার বোলিংটা খুব দরকার। কালকে যদি আপনি স্ট্রাগলিং দেখেন সাকিব সবসময় একটা ব্রেক থ্রু দেন, একটা 6 রান দেন বা 7 রান দেন, ওই জায়গায় একটা বড় ব্যাপার। তো আমার কাছে মনে হয় এই নেক্সট ম্যাচে বাংলাদেশ ভালো শুরুটা করার। কিন্তু ভালো হয়েছিল কালকে সাকিব আল হাসানের বোলিং এর দিকে। হ্যাঁ, যদি প্রথম বলি, দেখেন একটা আপনি, breakthrough নিয়ে ঠিক আছে, আসলেন। কিন্তু উনি যে ক্লেভারের প্লেয়ার, আমি কনসিস্টেন্ট বলছিলাম। যেমন একটা চমৎকার ইনিংস খেলেছেন এগেন্স্ট হল্যান্ড, খুবই কন্ট্রোল একটা ইনিংস খেলেছেন, পরে দলকে টেনে নিয়ে গেছেন। একদম। তো ওই একটা জায়গায় উনি যেটা পারফর্মার, ওই জায়গায় ওনার পারফরম্যান্সের জন্য কিন্তু বাংলাদেশ টিমের একটু খারাপ বা বিশ্বাসের জায়গা। কারণ এটা চ্যাম্পিয়ন প্লেয়ার যখন পারফর্ম করে বা ক্যাপ্টেন যখন পারফর্ম করে, তখন দল পরিচালনা করতে বা দলের ড্রেসিং রুমটা খুব কাম অ্যান্ড কোয়াইট থাকে। তো ওই জায়গাটা মাইনাস পয়েন্ট। এগেন্স্ট আফগান অবশ্যই তারা ভেরি এগ্রেসিভ দল হবে। ওই জায়গায় কেমনি আপনি এগ্রেসিভতে তারা কমাবেন? আপনি কী করবেন? আপনি এগ্রেসিভ বোলিং করবেন না,
আপনারা এগ্রেসিভ বোলিং করবেন, হয় প্রোটেকশন নিয়ে করবেন। আপনি হয়তো ওরা দেখালো একটু পুল কম খেলে একটা ব্যাটসম্যান, ওটা হচ্ছে আপনার ভিডিও ফুটেজ, ওটা হচ্ছে কোচের কাজ বা অ্যানালিসিসের কাজ যে আমরা একে কোন জোনে বল করব। আমাদের স্ট্রেন্থে ওয়ার্কআউট করবোই, কিন্তু ওদের জোনটা ইম্পর্টেন্ট। কারণ টি-20 খেলা হয়তো মানুষ বলবে যে খুব মার কাট না, ওখানে একটা মিনিমাম প্ল্যান দরকার, বেশি প্ল্যান না, মিনিমাম প্ল্যান। কি আমরা ওদের 6 ওভারে এতটুকু চাই, একে আমরা আর্লি আউট করে চাই, লেফট হ্যান্ডের প্রতি দুর্বল, ওই সময় ও থাকলে সাকিবকে আনবো। বা ফাস্ট বোলিং ওরা চমৎকার মানে ভালো খেলে না, স্পিনে বেশি ভালো খেলে, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয়েছে। আমরা কোনো প্ল্যান ছাড়াই মানে মাঠে নেমেছিলাম। তো ওই প্ল্যান অনেক প্ল্যানগুলো বেশি করলে ছিল আমার কাছে মনে হয়। বেশি না, মানে এই যে যেরকম নেগেটিভ প্ল্যান ছিল কি একটা ব্যাটসম্যান বেশি নিয়ে খেলবো বা আমাদের স্পিন নিয়ে শুরু করব, যেহেতু ফাস্ট বোলিং ডমিনেট করছি আমরা সব সময়। স্পিনার তো সাকিবও তো করে নাই, কিন্তু ভালো তো করছে দুজন। শেখ মেহদি তাও তো এক্সট্রা অর্ডিনারি বোলিং করেছেন, ইন্ডিয়া কমফোর্টেবল স্পিনে। আমরা যদি ফার্স্ট দিয়ে শরীফুল একটা অ্যাটাক করতে পারতাম, কারণ আমরা যদি কমে আউট করলেই তো আমাদের আগে থেকে ঠিক ছিল আমরা টস জিতে ফিল্ডিং দিব, তাই আমি ন্যাচারালি আমার একটা ফাস্ট বোলার চান্স নিবই, যেহেতু 6টা ব্যাটসম্যান ফলোড বাই সাকিব, মেলিন ভাই, যদি 7টা মোর দেন এনাফ। বুঝতে পেরেছি, আফগানিস্তানের সঙ্গে যদি টস জিতে যায় বাংলাদেশ, কি মনে হয় আগে ব্যাটিং নাকি বোলিংটাই নেওয়া হবে? আবারও এটা খুব ডিফিকাল্ট, বৃষ্টির বাগড়া কি আছে কিনা সব কিছু মিলিয়ে যদি স্পোর্টিং উইকেট থাকে, আমার মনে হয় ওরা যে টাইপের দল আমাদেরকে ব্যাটিংই করা উচিত। ব্যাটিং করা উচিত, যদি এবং sporting ব্যাটিং এ যায়, করলে কত বৃষ্টির রান, বাগড়া না। যদি সেফ জোনে থাকা যাবে কত রান দেখেন তুলতে পারে? টি-20 সেফ জোন বলে কিছু নাই, তারপরে যদি বাংলাদেশের যে অ্যাবিলিটি ওই জায়গায় 160-65 করলে ভালো, আফগানকে আটকানো সম্ভব যদি ফলোড বাই ভালো বোলিং করি আমরা। ওকে, অনেক ধন্যবাদ বেলিম ভাই। একটু আপনাদের কাছেও জানি, খুব শর্টকাটে কি মনে হয় আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের কত স্কোর করলে বা কতটুকু আশাবাদী, যদি রেশিওতে বলেন 40% বা 60% বাংলাদেশের জয় লাভের? যদি পার্সেন্টেজ দেই তাহলে হচ্ছে এই আফগানিস্তানের রিসেন্ট যে পারফরমেন্স সেখানে হয়তো বাংলাদেশ পিছিয়ে যাবে, তবে মানে আমার মনে হয় 60% বাংলাদেশ জেতার সম্ভাবনা আছে, আর 40% হচ্ছে বাংলাদেশ 60% আর 40 হচ্ছে আফগানিস্তান। আপনারা? আসলে বড় ম্যাচগুলোতে বা ওয়ার্ল্ড কাপগুলোতে দেখলাম যে আফগানিস্তান বাংলাদেশের সাথে তেমন বেশি ভালো করতে পারে না, হয়তো কাছাকাছি যে বাংলাদেশে উইন করে। তো আমি এবারও আশা রাখবো, যেহেতু আফগানিস্তান একটু চাপে থাকবে, বাংলাদেশ মনে হয় একদম ফ্রেশ মাইন্ডে খেলতে পারবে। যদি ভালো করে আমার মনে হয় বাংলাদেশ প্রায় 70-80% জেতার সম্ভাবনা রয়েছে। ওকে, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা থাকবে। অনেক ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। বেলিম ভাই, অনেক ধন্যবাদ, শুভকামনা। ধন্যবাদ। দর্শক, দেখছিলেন আলটিমেট ওয়ার্ল্ড কাপ। আজকের মতো বিদায় নিচ্ছি। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর্স জেডিএসআরএম, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে।